আমার সকল প্রিয় নবম শ্রেণীর বন্ধুরা, বেঙ্গলি টিউশন ক্লাস 5 to 10 চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর সহায়ক পাঠ প্রফেসর শঙ্কুর ডায়েরি গল্পগ্রন্থের অন্তর্গত বোমযাত্রীর ডায়েরি গল্পের পরবর্তী কিছুটা অংশ। কারণ এর আগের একটি ভিডিওতে আমি গল্পের প্রথম অংশের আলোচনা কিছুটা করে দিয়েছিলাম। তো সেই অংশের আলোচনায় আমরা কি জেনেছি না, এই বোমযাত্রীর ডায়েরিটি কোথা থেকে পাওয়া গিয়েছিল এবং তারক চাটুর্যে সেই বোমযাত্রীর ডায়েরিটি কেন এবং কিভাবে আমাদের গল্প কথকের কাছে পৌঁছে দিয়েছেন। তো আজকের আলোচনা থেকে আমরা জানবো প্রত্যেকটা তারিখ দিয়ে দিয়ে ডায়েরিতে কি কি ঘটনা ঘটেছিল সেইগুলো লেখা ছিল। তো আজকের আলোচনায় আমরা ওই ডায়েরির মধ্যে কি লেখা ছিল, অর্থাৎ প্রফেসর শঙ্কু কি লিখেছিলেন সেই কথাগুলোই আমরা জানবো। তো দেখো, এখানে ডায়েরি লেখা শুরু করেছিলেন প্রফেসর শঙ্কু 1 জানুয়ারি থেকে। তো 1 জানুয়ারি তিনি কি লিখেছেন না, আজ দিনের শুরুতেই একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। অর্থাৎ 1 জানুয়ারি, যে 1 জানুয়ারি যেদিন শুরু হচ্ছে বছর, তো সেই ইংরাজি বছরের শুরুতেই, দিনের শুরুতেই একটা খুব খারাপ কাণ্ড ঘটে গিয়েছিল। রোজকার মতো আজও নদীর ধারে মর্নিং ওয়াক সেরে ফেলেছি, শোবার ঘরে ঢুকতেই একটা বিদঘুটে চেহারার লোকের সামনে পড়তে হলো। চমকে গিয়ে চিৎকার করেই বুঝতে পারলাম যে ওটা আসলে আয়না, এবং লোকটা আর কেউ নয়, আমারই ছায়া। বছরে আমার চেহারা ওরকম হয়েছে। আমার আয়নার প্রয়োজন হয় না বলে ওটার উপর ক্যালেন্ডার টাঙিয়ে রেখেছিলাম। আজ সকালেই বোধহয় প্রহ্লাদটা বছর শেষ হয়ে গেছে বলে সর্দারি করে ওটাকে নামিয়ে রেখেছে। ওকে নিয়ে আর পারা গেল না। 27 বছর ধরে আমার সঙ্গে থেকে আমার কাজ করে ওর বুদ্ধি হলো না। আশ্চর্য। তো প্রহ্লাদের প্রতি প্রফেসর শঙ্কুর একটু রাগ হয়েছে আর কি। কেন না, অন্য বাকি সকালগুলোর মতো প্রফেসর শঙ্কু নদীর ধারে মর্নিং ওয়াক করতে গিয়েছিলেন, এবং মর্নিং ওয়াক সেরে যখন ঘরে ফিরে আসলেন তখন শোবার ঘরে ঢুকেই একটা বিদঘুটে চেহারার ভদ্রলোককে দেখে তিনি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলেন এবং অবাক হয়ে চিৎকার করে উঠেছিলেন। তো চিৎকার করার সঙ্গে সঙ্গেই তিনি বুঝতে পারলেন যে ওটা আসলে তাঁরই ছবি আয়নায় পড়েছে। সেই আয়নাটা এতদিন তিনি খেয়াল করেননি, কারণ আয়নার উপরে একটা ক্যালেন্ডার টাঙানো ছিল। তো যেহেতু পুরনো বছর শেষ হয়ে গেছে, প্রত্যেকটা বাড়িতেই যেরকম হয় পুরনো ক্যালেন্ডার সরিয়ে রাখা হয়, তো সেই রকমই প্রফেসর শঙ্কুর বাড়িতেও পুরনো ক্যালেন্ডারটা সরিয়ে রেখে দিয়েছিল কে না, তারই ভৃত্য প্রহ্লাদ। তো প্রহ্লাদ হলো প্রফেসর শঙ্কুর চাকর। সে প্রফেসর শঙ্কুর বাড়িতে থেকে প্রফেসর শঙ্কুর দেখাশোনা করে এবং কাজকর্ম করে। তো সেই কারণেই প্রহ্লাদ যে সর্দারি করে এরকম একটা কাজ করেছে যেটা প্রফেসর শঙ্কুর পছন্দ হয়নি। এবং প্রফেসর শঙ্কু বলছেন যে 27 বছর ধরে প্রহ্লাদ তার বাড়িতে কাজ করছে, অথচ তার সঙ্গে থেকে, তার মতো একজন এরকম বিজ্ঞানীর সঙ্গে থেকেও তার কোনো বুদ্ধি হলো না। তো সেই ঘটনায় তিনি একটু রেগে গিয়েছেন। চিৎকার শুনে প্রহ্লাদ ঘরে এসে পড়েছিল। ওকে একটু শিক্ষা দেওয়া দরকার মনে করে আমার স্নাপগান বা নস্যাস্ত্রটা ওর উপর প্রয়োগ করা গেল। তো প্রফেসর শঙ্কু এমন বিকট চিৎকার করে উঠেছিলেন আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে সেটাকে বুঝতে না পেরে। তো প্রহ্লাদ সঙ্গে সঙ্গে সেই চিৎকার শুনে প্রফেসর শঙ্কুর ঘরে এসে প্রবেশ করে। আর প্রফেসর শঙ্কুর তখন মনে হয়েছিল প্রহ্লাদের এই কর্মের জন্য তাকে একটা শিক্ষা দেওয়া দরকার, এবং শিক্ষা দেওয়ার জন্য তিনি তাঁরই আবিষ্কার করা স্নাপগান বা নস্যাস্ত্র যন্ত্রটা তার উপর প্রয়োগ করেছিলেন। অর্থাৎ তার উপরেই প্রয়োগ করে পরীক্ষা করেছিলেন যে যন্ত্রটা ঠিকঠাক কাজ করছে কিনা। দেখলাম এ নস্যির যা তেজ, তাক করে গোফের কাছাকাছি মারতে পারলেই যথেষ্ট কাজ হয়। এখন রাত 11টা, ওর হাঁচি থামেনি। তো নস্যাস্ত্র আসলে কি না, একটা বন্দুক, যেই বন্দুক থেকে গোফের কাছাকাছি গুলি করতে পারলেই তার প্রচণ্ড হাঁচি হবে। তো সকালে এই ঘটনা ঘটেছে। তো যখন রাত 11টা তখনও নাকি প্রহ্লাদের হাঁচি থামেনি, প্রহ্লাদ হেঁচেই চলেছে। তো প্রফেসর শঙ্কু তারপর কি বলছেন যে আমার হিসাব যদি ঠিক হয় তো 33 ঘন্টার আগে ও হাঁচি থামবে না। মানে এই নস্যাস্ত্র প্রয়োগ করা হলে নস্যাস্ত্রের মধ্যে যে নস্যি থাকে সেই নস্যির যা তেজ, তার জন্য 33 ঘন্টা আগে প্রহ্লাদের হাঁচি থামবে না। তো দেখো এর পরের পাতায় কি বলা হয়েছে। 1 জানুয়ারির ঘটনা এখানে পুরোপুরি শেষ হয়েছে, এবং 2 জানুয়ারি তারিখ দিয়ে পরের দিনের ঘটনা প্রফেসর শঙ্কু তার ডায়েরিতে লিখেছেন। তো তিনি কি লিখেছেন, রকেটটা নিয়ে যে চিন্তাটা ছিল ক্রমেই সেটা দূর হচ্ছে। যাবার দিন যত এগিয়ে আসছে ততই মনে জোর পাচ্ছি, উৎসাহ পাচ্ছি।
অর্থাৎ প্রফেসর শঙ্কুর কোথাও একটা যাওয়ার কথা ছিল, যার জন্য তিনি রকেট আবিষ্কার করেছিলেন, এবং সেই রকেটটা নিয়ে তার মনের মধ্যে একটা চিন্তা ছিল। সেই চিন্তাটা ক্রমশই দূর হয়ে যাচ্ছে, এবং যতই যাবার দিন এগিয়ে আসছে ততই তিনি মনের মধ্যে একটা উৎসাহ বোধ করছেন। এখন মনে হচ্ছে যে প্রথমবারের কেলেঙ্কারিটার জন্য একমাত্র প্রহ্লাদই দায়ী। ঘড়িটায় দম দিতে গিয়ে সে যে ভুল করে কাঁটাটাই ঘুরিয়ে ফেলেছে তা আর জানবো কি করে। 1 সেকেন্ড এদিক ওদিক হলেই এসব কাজ পণ্ড হয়ে যায়, আর কাঁটা ঘোরানোর ফলে আমার হয়ে গেল প্রায় 3.5 ঘন্টা লেট। রকেট যে খানিকটা উঠেই গোঁত খেয়ে পড়ে যাবে তাতে আর আশ্চর্য কি। রকেট পড়ায় অবিনাশবাবুর মূলোর ক্ষেত নষ্ট হওয়ার দরুন ভদ্রলোক 500 টাকা ক্ষতিপূরণ চাইছেন। একেই বলে দিনে ডাকাতি। এদিকে এত বড় একটা প্রচেষ্টা যে ব্যর্থ হতে চলেছিল তার জন্য তার কোনো আক্ষেপ বা সহানুভূতি নেই। এসব লোককে জব্দ করার জন্য একটা নতুন কোনো অস্ত্রের কথা ভাবা দরকার। তো এখানে কি বলা হয়েছে 2 জানুয়ারিতে, যে প্রফেসর শঙ্কু যে রকেট আবিষ্কার করেছেন এইরকমই আর একটা রকেট তিনি প্রথমবারেও আবিষ্কার করেছিলেন, এবং প্রথমবারের একটা কেলেঙ্কারি ঘটে গিয়েছিল। সেই কেলেঙ্কারিটার জন্য প্রহ্লাদই দায়ী। তার ভৃত্য প্রহ্লাদ সেই কোনো একটা ভুল করেছিল। কি ভুল করেছিল না, ঘড়ির কাঁটায় দম দিতে গিয়ে ভুল করে সে ঘড়ির কাঁটাটাই ঘুরিয়ে ফেলেছিল, আর ঘড়ির কাঁটাটা ঘুরিয়ে ফেলবার দরুন প্রায় 3.5 ঘন্টা লেট হয়ে গিয়েছিল। তো 3.5 ঘন্টা লেট হয়ে যাওয়ায় রকেটটা একটুখানি উড়েই গোঁত খেয়ে অবিনাশবাবুর যে মূলোর ক্ষেত, সেই অবিনাশবাবুর মূলোর ক্ষেতের উপর পড়ে মূলোর ক্ষেত নষ্ট হওয়ার দরুন ভদ্রলোক 500 টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন। তো এই সমস্ত খুবই সূক্ষ্ম কাজ। এই সমস্ত সূক্ষ্ম কাজে 1 সেকেন্ড এদিক ওদিক হলেও চলে না, কিন্তু প্রহ্লাদ ভুল করে এরকম একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছিল। তো এইরকম একটা ঘটনার দরুন প্রফেসর শঙ্কুর যে প্রচেষ্টা, অন্য একটা গ্রহে যাওয়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা ব্যর্থ হয়ে গিয়েছিল। তো সেই প্রচেষ্টা যে ব্যর্থ হয়ে গিয়েছিল তার জন্য কিন্তু অবিনাশবাবুর কোনো আক্ষেপ ছিল না। অবিনাশবাবু তার মূলোর ক্ষেত নষ্ট হওয়ার দরুন দিনে ডাকাতি করার মতন 500 টাকা ক্ষতিপূরণ চাইছিলেন। তো প্রফেসর শঙ্কুর মনে মনে রাগ করে কি ভাবছিলেন না, একটা নতুন ধরনের অস্ত্র আবিষ্কার করার কথা ভাবতে হবে। তো এবার 3 জানুয়ারি 4 জানুয়ারি কোনো ঘটনার কথা এখানে লেখা নেই, সরাসরি এখানে 5 জানুয়ারির ঘটনার কথা লেখা রয়েছে। তো 5ই জানুয়ারি তারিখ দিয়ে প্রফেসর শঙ্কু কি লিখেছিলেন তার ডায়েরিতে না, প্রহ্লাদটা বোকা হলেও ওকে সঙ্গে নিলে হয়তো সুবিধা হবে। আমি মোটেও বিশ্বাস করি না যে এই ধরনের অভিযানে কেবল বুদ্ধিমান লোকেরই প্রয়োজন। অনেক সময় যাদের বুদ্ধি কম হয় তাদের সাহস বেশি হয়, কারণ ভয় পাবার কারণটা তারা ভেবে বের করতেও তাদের সময় লাগে। তো প্রফেসর শঙ্কুর কি মনে হয়েছে না, প্রহ্লাদ খুবই বোকা, তো প্রহ্লাদকে সঙ্গে নিলেও হয়তো সুবিধা হবে। কারণ প্রফেসর শঙ্কু মোটেই বিশ্বাস করেন না যে এই ধরনের অভিযানে কেবলমাত্র শুধু বুদ্ধিমান লোকেরাই দরকার পড়বে, কারণ কখনো কখনো এই সমস্ত বোকা মানুষদেরও প্রয়োজন হয়। অনেক সময় যাদের কম বুদ্ধি তাদের বিপদের যে কারণ, সেই বিপদের কারণটা ভেবে বের করতে অনেকটা সময় লেগে যায়, যার জন্য তারা সাহসিকতা দেখায়, এবং তারা অনেক বড় বড় বিপদকেও তুচ্ছ জ্ঞান করে, কারণ তারা বুঝতেই পারে না যে সেটা হয়তো বিপদ। তো এরপরে আরও কি লেখা রয়েছে দেখো, প্রহ্লাদ যে সাহসী সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেবার যখন কড়িকাঠ থেকে একটা টিকটিকি আমার বাইকর্নিক অ্যাসিডের শিশিটার উপর পড়ে সেটাকে উল্টে ফেলে দিল, তখন আমি সামনে দাঁড়িয়ে থেকেও কিছু করতে পারছিলাম না। স্পষ্ট দেখছি অ্যাসিডটা গড়িয়ে গড়িয়ে প্যারাডক্সাইড পাউডারের স্তূপটার দিকে চলেছে, কিন্তু দুটোর কন্ট্যাক্ট হলে কি যে সাংঘাতিক ব্যাপার হবে তাই ভেবেই আমার হাত পা অবশ হয়ে আসছে। তো প্রহ্লাদ খুবই সাহসী একজন মানুষ, সেই বিষয়ে প্রফেসর শঙ্কুর কোনো সন্দেহ নেই। কারণ হিসেবে তিনি কি বলছেন না, একবার কড়িকাঠ থেকে একটা টিকটিকি পড়ে তার বাইকর্নিক অ্যাসিডের যে শিশিটা ছিল, সেই বাইকর্নিক অ্যাসিডের শিশিটা উল্টে গিয়েছিল। তো উল্টে যাওয়ার পরে সেই বাইকর্নিক অ্যাসিডটা গড়িয়ে গড়িয়ে প্যারাডক্সাইড যে পাউডারের স্তূপ ছিল, সেই প্যারাডক্সাইড পাউডারের স্তূপটার দিকে এগিয়ে চলেছিল। কিন্তু এই দুটোর মধ্যে কন্ট্যাক্ট হলে, মানে দুটোর মধ্যে মিশ্রণ ঘটলে কি যে একটা সাংঘাতিক বিস্ফোরণ ঘটবে, একটা বিপদ ঘটবে, সেটা তিনি ভেবেই তার হাত পা একদম স্থির হয়ে গিয়েছিল, তিনি আর এগিয়ে গিয়ে কিছু করতে পারছিলেন না। তো এমন সময় প্রহ্লাদ ঢুকে কাণ্ড কারখানা দেখে একগাল হেসে হাতের গামছাটা দিয়ে অ্যাসিডটা মুছে ফেললো। আর 5 সেকেন্ড দেরি হলেই আমি, আমার ল্যাবরেটরি, বিধুশেখর, প্রহ্লাদ, টিকটিকি এসব কিছুই থাকতো না। তো প্রহ্লাদ জানেই না দুটোর মধ্যে কন্ট্যাক্ট হলে কি ঘটনা ঘটতে পারে। এমন সময় সে
সেই ঘরে ঢুকে কি করেছিল, তার কাঁধে থাকা গামছাটা দিয়ে সেই বাইকর্নিক যে অ্যাসিডটা সেটা মুছে ফেলেছিল, এবং মুছে ফেলার দরুন বাইকর্নিক অ্যাসিড আর প্যারাডক্সাইড পাউডারের স্তূপটার মধ্যে কোনো সংযোগ ঘটলো না, তার ফলে বিস্ফোরণও ঘটলো না। কিন্তু বাই চান্স যদি এই দুটোর মধ্যে একটা কন্ট্যাক্ট হয়ে যেত, তাহলে কিন্তু সমস্ত কিছুই ধ্বংস হয়ে যেতে পারত। মাত্র 5 সেকেন্ড যদি দেরি হতো, তাহলে প্রফেসর শঙ্কু, তার ল্যাবরেটরি, এই প্রহ্লাদ, তারপরে বিধুশেখর, এগুলো কিছুই আর থাকতো না। তাই ভাবছি হয়তো ওকে নেওয়াই ভালো হবে। তো প্রফেসর শঙ্কু যে একটা অন্য গ্রহে যাত্রা করবেন, তার জন্য তিনি ভাবছেন কি না, প্রহ্লাদকে সঙ্গে নিলেই ভালো হবে, ওজনেও কুলিয়ে যাবে। প্রহ্লাদ হলো 2 মণ 7 সের, আমি 1 মণ 11 সের, বিধুশেখর 5.5 মণ, আর জিনিসপত্র সাজ সরঞ্জাম মিলিয়ে মণ 5। আমার রকেটে 20 মণ পর্যন্ত জিনিস নির্ভয়ে নেওয়া চলতে পারে। তো প্রফেসর শঙ্কু যে রকেটটা আবিষ্কার করেছেন, সেখানে 20 মণ পর্যন্ত জিনিস নেওয়া চলতে পারে, এবং তাদের যা ওজনের বর্ণনা এখানে দেওয়া হয়েছে, প্রহ্লাদ, প্রফেসর শঙ্কুর নিজের, বিধুশেখরের এবং প্রয়োজনীয় জিনিসপত্র মিলিয়ে, তো এগুলির যে মোট ওজন হচ্ছে তা সেই 20 মণের থেকে কম। সুতরাং প্রহ্লাদকে নেওয়া যেতেই পারে। তো এই কথাই তিনি মনে মনে ভাবছেন। এবার দেখো 6ই জানুয়ারি প্রফেসর শঙ্কু তার ডায়েরিতে কি লিখেছিলেন। তো 6ই জানুয়ারি এখানে কি বলা হয়েছে, আমার রকেটের পোশাকটার আস্তিনে কতগুলো উচ্চিংড়ে ঢুকেছিল, আজ সকালে সেগুলো ঝেড়ে ঝুড়ে বার করেছি। এমন সময় অবিনাশবাবু এসে হাজির। বললেন, কি মশাই, আপনি তো চাঁদপুর না মঙ্গলপুর কোথায় চললেন, আমার টাকাটার কি হলো? তো 6ই জানুয়ারি তারিখে সেই যে রকেটে চড়ে মহাকাশে যাওয়ার জন্য যে পোশাক, সেই স্পেস স্যুট, তোমরা হয়তো অনেকেই জানো মহাকাশে যাওয়ার জন্য যে পোশাক পরতে হয়, সেই পোশাকের নাম স্পেস স্যুট, তোমরা ভূগোল বইতে পড়েছো। তো সেই পোশাকটার আস্তিনে অর্থাৎ হাতায় কতগুলো উচ্চিংড়ে ঢুকে পড়েছিল। আজ সেগুলোকে ঝেড়ে ঝুড়ে তিনি বার করছেন, এমন সময় সেই অবিনাশবাবু, যার মূলক্ষেতের উপর গিয়ে প্রফেসর শঙ্কুর প্রথমবারের রকেটটা পড়ে গিয়েছিল, তো তিনি এসে বললেন যে, কি মশাই, আপনি তো চাঁদপুর না মঙ্গলপুর কোথায় চললেন, আমার টাকাটার কি হলো? তো সেই যে 500 টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন, সেই টাকাটা প্রফেসর শঙ্কু এখনো তাকে দেননি, তো তাই তিনি তাগাদা দিতে এসেছেন। এই হলো অবিনাশবাবুর রসিকতার নমুনা। বিজ্ঞানের কথা উঠলেই ঠাট্টা আর ভাঁড়ামো। রকেটটা যখন প্রথম তৈরি করছি, তখন একদিন এসে বললেন, আপনার ওই হাউইটা এই কালী পুজোর দিন ছাড়ুন না, ছেলেরা বেশ আমোদ পাবে। তো অবিনাশবাবুর এই রসিকতাটা প্রফেসর শঙ্কুর একটুও ভালো লাগতো না। বিজ্ঞানের কথা নিয়ে আলোচনা উঠলেই অবিনাশবাবু ঠাট্টা আর ভাঁড়ামো করতেন। প্রথম রকেটটা যখন তিনি তৈরি করছিলেন প্রফেসর শঙ্কু, তখন একদিন অবিনাশবাবু এসে কি বলেছিলেন না, এই কালী পুজোর দিন আপনার ওই হাউইটা ছাড়ুন না, অর্থাৎ সেটা যে রকেট, সেটা যে কোনো হাউই নয়, সে সম্বন্ধে অবিনাশবাবুর কোনো জ্ঞানই ছিল না। তো তিনি এসে বলেছিলেন, কালী পুজোর সময় ছাড়ুন না, ছেলেরা বেশ আমোদ পাবে, ছেলেরা মজা পাবে। এক এক সময় মনে হয় যে পৃথিবীটা যে গোল, সেটা যে ঘুরতে ঘুরতে সূর্যকে প্রদক্ষিণ করছে, সেটাও বোধহয় অবিনাশবাবু বিশ্বাস করেন না। তো অবিনাশবাবু এমনই একজন মানুষ, বিজ্ঞানকে নিয়ে এমনভাবেই রসিকতা করেন, বিজ্ঞানের ব্যাপারগুলো এমনভাবেই মানতে নারাজ, যে প্রফেসর শঙ্কুর মনে হয়েছে যে পৃথিবীটা যে গোল, পৃথিবীটা যে ঘুরতে ঘুরতে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে, এটাও হয়তো অবিনাশবাবু বিশ্বাস করবে না। যাই হোক, আমি আজ তার ঠাট্টায় কান না দিয়ে বরং উল্টে তাকে খুব খাতির টাতির করে বসতে বললাম। তারপর প্রহ্লাদকে বললাম চা আনতে। আমি জানতাম যে অবিনাশবাবু চায়ে চিনির বদলে স্যাকারিন খান। তো এখানে প্রফেসর শঙ্কু কি জানতেন না, অবিনাশবাবু চায়ে চিনি খান না, তিনি কি খান না, চিনির বদলে স্যাকারিন খান। আমি স্যাকারিনের বদলে ঠিক সেই রকম দেখতে একটি বড়ি তার চায়ে ফেলে দিলাম। তো প্রফেসর শঙ্কু কি করলেন না, অবিনাশবাবুর সামনেই অবিনাশবাবুর চায়ে ঠিক স্যাকারিনের মতন দেখতে একটা বড়ি তার চায়ে মিশিয়ে দিলেন। এই বড়িই হলো আমার নতুন অস্ত্র। তো তিনি সেই ভেবেছিলেন যে তাকে শিক্ষা দেবার জন্য একটা অন্য ধরনের অস্ত্রের কথা ভাবা দরকার। তো এই বড়িটাই হলো প্রফেসর শঙ্কুর নতুন অস্ত্র অবিনাশবাবুকে শিক্ষা দেওয়ার জন্য। মহাভারতের জিহ্বনাস্ত্র থেকেই আইডিয়াটা এসেছিল, কিন্তু এটাই যে শুদ্ধ হাই উঠবে তা নয়। তো এই বড়ি তৈরির আইডিয়াটা তিনি কোথা থেকে পেয়েছিলেন না, মহাভারতের জিহ্বনাস্ত্র থেকে। এই বড়িটা খেলে যে শুধু হাই উঠবে তা নয়, হাইয়ের পর গভীর ঘুম হবে, এবং সেই ঘুমের মধ্যে সব সম্ভব অসম্ভব ভয়ঙ্কর রকমের স্বপ্ন দেখতে হবে। আমি নিজে কাল 4 ভাগের 1 ভাগ বড়ি ডালিমের রসের সঙ্গে ডাইলিউট করে খেয়ে দেখেছি। অর্থাৎ প্রফেসর শঙ্কু এটা অবিনাশবাবুকে খাওয়ানোর আগে নিজে এই বড়িটার 4 ভাগের 1 ভাগ
ডালিমের রসের সঙ্গে গুলিয়ে নিয়ে, ডাইলিউট করে নিয়ে কথার অর্থ হলো গুলিয়ে নিয়ে খেয়ে দেখেছেন। সকালে উঠে দেখি স্বপ্ন দেখে ভয়ের চোটে দাঁড়ির বাঁ দিকটা একেবারে পেকে গেছে। তো এমনই ভয়ঙ্কর রকমের স্বপ্ন তিনি দেখেছিলেন যে সকালে উঠে তিনি দেখছেন কি না ভয়ের চোটে তার দাঁড়ির বাঁ দিকটা পেকে গেছে। তো এইরকমই একটা বড়ি সম্পূর্ণ গোটা অবিনাশবাবুকে তিনি প্রতিশোধ নেবার জন্য খাইয়ে দিলেন। তো কি ঘটনা ঘটতে পারে তোমরা সহজেই আন্দাজ করতে পারছো যে অবিনাশবাবু কিরকম ধরনের হয়তো ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন। তো আজকে আমরা 6ই জানুয়ারির ঘটনা পর্যন্তই আলোচনা করলাম। যেহেতু বোমযাত্রীর ডায়েরি গল্পটা বেশ একটু বড়, তাই আমরা কয়েকটা পার্টে আলোচনা করব। প্রথম পার্টটা আলোচনা করে দিয়েছি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, পার্ট 1-এর লিঙ্ক দিয়ে দেবো। তোমরা চাইলে গল্পের প্রথম অংশের আলোচনা সেখান থেকে শুনে নিতে পারো। তো আশা করছি তোমরা বুঝতে পারলে। তোমাদের যদি এই গল্পের আলোচনা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে একটি লাইক করে দিও, তোমাদের বন্ধুদের সঙ্গেও বেশি বেশি করে শেয়ার করো যাতে তারাও উপকৃত হতে পারে। আর তোমাদের কেমন লাগছে, তোমরা কোথা থেকে দেখছো, আরও কি ধরনের আলোচনা তোমরা শুনতে চাও, আর তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের আলোচনা এই পর্যন্তই।